जमने मुक्त कमरेड जनाए लाले लाल लाल सलाम लाल सलाम लाल सलाम जमने मुक्त कमरेड जनाए लाले लाल लाल सलाम लाल सलाम लाओ जो ओ जिंदाबाद जिंदाबाद। আমরা বলছি যে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই করে কিন্তু আগের একটা সরকার শেষ হয়েছে, তারা কিন্তু শেষ করতে পারেনি। বামপন্থীদের সিপিআইএমকে লড়ে গেছে, হাজার হাজার জেল খেটেছে, জেল থেকে মুক্ত হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কিন্তু সেই সরকারের পতন হয়েছে। আর এ তো কোথাকার কোন ছাড়, কোথাকার কোন এও এসছে, এও ভাবছে হুমকি দিয়ে আর এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আর চক্রান্ত করে মারধর করে আটকে দেবে। হবে না, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুক ওরা, চোখে চোখ রেখে আমাদের কমরেডরা লড়াই করবে। লড়াই আন্দোলন, তার মধ্যে দিয়েই মোদী সরকার তার স্বৈরাচার বা এখানে শুভেন্দু সেই একই পথে চলেছে, তার বিরুদ্ধে মানুষ পথে নামছে, তার দাবি দেওয়া অর্জন করবার জন্য নামছে। হিন্দু মুসলমান রাজনীতি এখন আর লোকে পছন্দ করছে না, এই পাকিস্তান চীন ওসব চলে গেছে। জেন জি এটা মানুষের কাছে এই আন্দোলনের মধ্যে দিয়ে তুলে ধরেছে যে এগুলো হচ্ছে মানুষকে দুর্বল বানানোর রাস্তা, যে হিন্দুদের একত্রিত করা, ভোটে বিজেপি জিততে পারে তার জন্য এগুলোকে ব্যবহার করা। আজ এবার বিদায়ের ঘন্টা বিজেপির বাজছে, ওরা অনেকে শুনতে পাচ্ছে না, কিন্তু ওদেরকে বলবো যে এটাই হয়, এটাই নিয়ম, পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও তাই হয়, কেউ চিরস্থায়ী হয় না। আর যত স্বৈরাচার চাপানোর চেষ্টা করবে মানুষ, তত স্বৈরাচারের বিরুদ্ধে এই রকম লড়াই, আপনিও ভাবতে পারেননি এইরকম লড়াই হতে পারে, এবং এই সরকার চলে যেতে হবে। 29 অব্দি কিভাবে সরকার চালাবেন আমি জানি না, সব ক্ষেত্রের মানুষই সরকারের বিপক্ষে চলে গেছে, এমনকি কলকাতা তো তাই। বাংলাতে এই মুহূর্তে আর একটা ভোট হলে বুঝে যেতেন যে কি এই 3 মাসের মধ্যে যেভাবে মানুষকে উচ্ছেদ করা হয়েছে জীবন থেকে, জীবিকা থেকে, তার গণতন্ত্র কেড়ে নেওয়া, এই যে মিড ডে মিল ওয়ার্কাররা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন, সব মিলিয়ে যে চেহারাটা পশ্চিমবাংলাতে তৈরি করছে, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছে, যে চমকা চমকি গুন্ডা গার্দি, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা? যে ভাষায় কথা বলছেন, রোজ ধমকাচ্ছেন চমকাচ্ছেন, এইগুলো দিয়ে কখনো চলতে পারে না। কাজেই মানুষ বিদ্রোহের জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে। নমস্কার, আপনি দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে। আস্তে আস্তে আমি দীর্ঘদিন ধরেই এই কথা বলে আসছি, বিজেপি অর্থাৎ শাসক দলের পক্ষে লড়াইটা ক্রমশ কঠিন হয়ে আসছে। তারা সম্ভবত মানুষের পালসটা আর ঠিক মতো ধরতে পারছেন না। একটি রাজনৈতিক দল, তাদের কারবার তো মানুষকে নিয়ে, মানুষ মানে তার মেশিনারি তার সঙ্গে থাকতে পারে, সব কিছু তার সঙ্গে থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু মানুষ যদি না থাকে তাহলে তার পক্ষে সারভাইভ করাটা, পলিটিক্যালি সারভাইভ করাটা, অর্থাৎ ভোটে জেতার কথা আমি বলছি, সেটা কিন্তু খুব কঠিন হয়ে যায় যদি না ভীষণ রকম কোনো ম্যানিপুলেশন হয়। সেই ম্যানিপুলেশন হয় কি হয় না সেটা তো হাইপোথেটিক্যাল কথা, সেটা সেই সন্দেহ অনেকের মধ্যেই যদিও আছে, কিন্তু আমি সে বিষয়ে কথা বলবো না। আস্তে আস্তে কিন্তু একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হলো যে বিজেপির রাজ্যে এবং কেন্দ্রে সব জায়গাতেই জনভিত্তি খুব দুর্বল হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে খুব বিশেষ একটি দিন, আমাদের অত্যন্ত যন্ত্রণার একটি দিন। ক্ষুদিরাম বসু, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু 18 বছর 7 মাস 11 দিন বয়সে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন প্রফুল্ল চাকির সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন ক্ষুদিরাম, তাকে ফাঁসি দেওয়া হয়, সর্বকনিষ্ঠ বিপ্লবী যার ফাঁসি দেওয়া হয়েছিল। আস্তে আস্তে ক্ষুদিরামকে আমরা ভুলে যাচ্ছি। নাথুরাম আমাদের আস্তে আস্তে কোথাও গিয়ে বোধহয় চেতনায় ভীষণভাবে জায়গা পাচ্ছে, কিন্তু সবটা যে পাচ্ছে এমনটা না। এই চেষ্টা হতে পারে, কোনো প্রোপাগান্ডা ছড়ানো হতেই পারে, কিন্তু মানুষ কিন্তু সেটাকে আস্তে আস্তে রেজিস্ট করছে না। আস্তে আস্তে এমন কিছু ব্যক্তিত্ব, আমি আলাদা করে কারোর নাম করে বিতর্ক বাড়াতে চাই না, কারণ বিতর্ক তৈরি করা, ভিউজ বাড়ানো তো আমার লক্ষ্য না, কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব যাদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের অ্যাজ সাচ সম্পর্ক ছিল না, খুব সদর্থক ভূমিকা ছিল না, ইতিহাস সে কথা বলছে, ইতিহাস সে কথা বলবে, পুনর্মূল্যায়িত করবে আমার বিশ্বাস, তাদেরকে দেবাসনে বসানো হচ্ছে।
আমি যদি রাজ্যের কথা বলি, গতকাল রাজ্যের গোটা দেশের 500-র অধিক জায়গায়, শুধুমাত্র পশ্চিমবাংলা না, অসম আপনি বলুন, ত্রিপুরা বলুন, মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, ওড়িশা বলুন, প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে কিন্তু ভয়ঙ্করভাবে জেল ভরো এবং আইন অমান্য আন্দোলন সাফল্যের সঙ্গে পালিত হয়েছে। এ রাজ্যে তো হয়েইছে। আজকে আপনাদের বেশ কিছু দৃশ্য দেখাবো, কারণ মেইন স্ট্রিম মিডিয়ায় সেই দৃশ্য স্ক্রিন টাইম পায় না, এবং মেইন স্ট্রিম মিডিয়ার ক্রেডেনশিয়াল, তাদের অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু আস্তে আস্তে ভীষণ কমে আসছে। সাধারণ মানুষ, আমাদের মতো ছোটোখাটো পোর্টাল, ইউটিউব চ্যানেল, আমরা যারা নিরপেক্ষভাবে খবর করার চেষ্টা করি, মানুষের কাছে আমাদের অ্যানালাইসিস পৌঁছে দেওয়ার চেষ্টা করি, মানুষ কিন্তু আস্তে আস্তে খুব পজিটিভলি আমাদেরকে নিচ্ছেন, এবং এটাই সম্ভবত ভবিষ্যৎ। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু দৃশ্য দেখাবো, এবং আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ার ফুটেজ কেটে আপনাদের সামনে দেখালাম, সেটা আমি করি না। আমি অরিজিনাল কন্টেন্ট, সেটা ওভার ফোন হোক, মানুষের বক্তব্য নেওয়া হোক, বা নিজের বক্তব্য বলা হোক, বা কোনো ঘটনা, সেটা আমি করার চেষ্টা করি, অরিজিনাল কন্টেন্ট দেখানোর চেষ্টা করি। সেই দায়ের জায়গা থেকেই আপনাদেরকে আমি আরেকবার, অতীতেও দেখিয়েছি, আরেকবার দেখাবো। সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, তার খুব বিস্ফোরক বক্তব্য। তিনি বলছেন যে আজকেই যদি ভোট হয় তাহলে কিন্তু বিজেপি এইভাবে জিততে পারবে কিনা সন্দেহ আছে। কথাটা যে একেবারে অমূলক তা নয়। গতকাল আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে চুঁচুড়া উত্তপ্ত হয়ে উঠেছিল, আপনারা দেখেছেন, আমার চ্যানেলেও দেখেছেন। 47 জনকে মিথ্যা মামলায় আটক করা হয়েছিল, আজকে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিজেপির মতো একটি ভিহেমেন্ট একটি ফোর্সকে কমব্যাট করতে হলে যে ইউনাইটেড মুভমেন্ট দরকার, সেটা কিন্তু লেফটই একমাত্র করছে। এবং নেহা বোরাকে আজকে কলকাতায় আইসার সম্পাদক, তাকে ফেলিসিটেট করা হয়েছে, তাকে সংবর্ধিত করা হয়েছে। বৃহত্তর বাম ঐক্য তৈরি হচ্ছে, সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম। এটা সময়ের দাবি, এটা হতে হবে। মুক্তমনা মানুষরা, আপনারা জানেন, একাডেমি অফ ফাইন আর্টস তাকে গেরুয়া রং করে দেওয়ার বিরুদ্ধে আজকে যেভাবে শিল্পীরা, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চন্দন সেন, মেঘনাথ ভট্টাচার্য প্রমুখ, তারা পিটিশন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। তিনি নাট্য অনুরাগী ব্যক্তি বলে পরিচিত। আজকে সেই একাডেমি অফ ফাইন আর্টস গেরুয়া রং থেকে আবার সাদা রং করে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে সে রং আবার গেরুয়া করে দেওয়া হতে পারে। এবং যারা সাদা রং করেছেন সেই শিল্পীরা আবার বলেছেন যে যদি আবার গেরুয়া করা হয় আমরা আবার সাদা করব। যার জন্য আমি বলছিলাম যে ক্ষুদিরামকে, নেতাজিকে ভুলিয়ে দেওয়ার, রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার, 22শে শ্রাবণ পালন না করার, 25শে বৈশাখ সরকারিভাবে পালন না করার এই যে প্রচেষ্টাটা, বা যাদের সেরকম সদর্থক ভূমিকা ছিল না, তাদেরকে সামনে নিয়ে আসার যে একটা ব্লু প্রিন্ট, একটা প্রোপাগান্ডা, সেটা যে সর্বার্থে খুব সফল হচ্ছে, সে কথা কিন্তু বলা যায় না, সে কথা বলা যায় না। আজকে চুঁচুড়া কোর্টে জামিন হয়েছে 47 জন বাম নেতাকর্মীর। সেখানে সিপিএমের হুগলি জেলা সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষের কী বক্তব্য, সেটা আপনাদেরকে শোনাবো, ধৈর্য ধরে একটু শুনবেন। এবং আমার কথা দীর্ঘায়িত করব না, আমার বক্তব্যের ওপর আপনার কি মূল্যবান মতামত সেটা অবশ্যই জানাবেন, কারণ এবং অবশ্যই যুক্তি দিয়ে। অযৌক্তিক কোনো কথা সেটা কিন্তু খুব মিনিংফুল হয় না, খুব ইম্প্যাক্টফুল হয় না। বিরোধিতাও মিনিংফুল, ইম্প্যাক্টফুল হওয়া উচিত। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস গেল 2 দিন আগে, আমি কন্টেন্ট করেছিলাম। এখনও পর্যন্ত মানে তিনি যেভাবে তার মন্ত্রিসভা, তার বুদ্ধদেব ভট্টাচার্য লেড মিনিস্ট্রি বা ক্যাবিনেট যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেটা যদি হতো আজকে পশ্চিমবঙ্গের চিত্রনাট্যটা সম্পূর্ণ বদলে যেত। এই সরকার কিন্তু আর খুব শিশু বা সদ্যজাত বলা যায় না, 3টে মাস কিন্তু অতিক্রান্ত। কী ব্লু প্রিন্ট আমাদের নিশ্চয়ই চোখ থাকবে, আমরা বোঝার চেষ্টা করব যে রাজ্যে শিল্প সম্ভাবনা কীভাবে নতুন উঁকি দিচ্ছে। যদি সদর্থক কিছু হয় অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এবার ছাড়পত্র পেয়েছেন, মাননীয় সর্বোচ্চ আদালত তাকে ছাড়পত্র দিয়েছেন চোখ দেখাতে যাওয়ার জন্য। এখানে তো আমাদের বলার কিছু থাকে না, তার চোখের সম্পূর্ণ আরোগ্য কামনা করব। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি যে চার্জশিট এতটা দুর্বল কী করে হয়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ অন্তত অধুনা শাসক দল তারা যা যা করেছেন, সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এত দুর্বল চার্জশিট কী করে হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙা হবে, একটি ইঁটও ভাঙা হয়েছে বলে এখনও পর্যন্ত আমি অন্তত জানি না, আপনারা জানালে জানাবেন।
তাহলে কি সেই বীজমূল তত্ত্ব আবার প্রতিষ্ঠিত হচ্ছে? এখন তো ভালো খারাপ তৃণমূল না, সব তৃণমূলের জন্যই দরজা খোলা। যাই হোক, দেখুন পলাশ দাসের বক্তব্য, হুগলির সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষের বক্তব্য, তিনি জামিন পাওয়ার পর কী বললেন, নেতাকর্মীরা জামিন পাওয়ার পর তিনি কী বললেন, তাদেরকে অভিনন্দিত করে, এবং এসএফআইয়ের একটি মিছিল, সেটি আপনাদেরকে তার খণ্ডাংশ দেখাবো। আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেল, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে, মোটিভেট করবে। আমরা দেখলাম যে যাদেরকে গতকাল আমাদের অ্যারেস্ট করে রাখা হলো, তাদেরকে আজকে জামিন দিতে বাধ্য হলো। কি বলবেন? কালকে 41 জনকে মোট ধরেছিল, সেই 41 জনের মধ্যে 4 জনকে রেখে বাকি সবার কালকে ছেড়ে দিয়েছিল। এই 4 জনকে ওরা কেস দিয়েছে, এবং সেই কেসটা জটিল কেস দিয়েছে, খুব সহজ কেস না। যা কথা ছিল ওখানে, যেভাবে কেসটাকে দিয়ে দেওয়ার কথা ছিল, তার থেকে অনেক জটিল কেস দিয়েছে। আইনজীবীরা সবাই মিলে, এখানে আমাদের যারা আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারা সকলে মিলে এখানে তাদের হয়ে লড়াই করেছে। কাল থেকেই আছেন, লড়াই করেছেন। আমাদের সমস্ত কমরেডরা এখানে কালকে সারাদিন ছিল, রাত্রিবেলাতেও ছিল, আজকে সকাল থেকেও আছে। ওরা যেভাবে এই গোটা প্ল্যানিংটা করেছিল, বিজেপি, আরএসএস এবং পুলিশ পরিকল্পনা করে সমস্ত প্ল্যানকে ভেস্তে দিয়েছে আমাদের কমরেডরা লড়াইয়ের মধ্যে দিয়ে। ওরা প্রথমে সমস্ত জায়গায় আমাদের গাড়ি আটকেছে, লোক ঢুকতে দেয়নি, ভেবেছে লোক আসবে না, অথচ ট্রেনের মধ্যে দিয়ে যা লোক হয়েছে, সেই লোক যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে, সেই কমরেডরা যখন ব্যারিকেড ভাঙছে, তখন পুলিশ তাদের উপর লাঠি দিয়ে অত্যাচার করলো, মারলো, অনেককে আঘাত করলো। প্রায় শতাধিক আমাদের কমরেডরা তারা হচ্ছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাদের নেতৃত্বরাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তারপরে হচ্ছে যে এখানে আরএসএস বিজেপির গুন্ডা বাহিনী, তাদেরকে পুলিশই জড়ো করে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কালকে সমস্ত ভিডিওটা যদি দেখা যায় তাহলে বয়ে যাবে। সেটা নিয়ে তারা হচ্ছে যে আমাদের ওখানকার স্টেজটা অনেক পরে যখন আমাদের লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, অতর্কিতে বেশি না 14-15 জন গিয়ে তারা ওই লাঠি রড দিয়ে আক্রমণ করে আমাদের অনেককে আহত করলো। এবং আমি এখানে এই এর মধ্যে দিয়ে লাইভ এই কথাটা বলছি প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, আপনারা দেখুন যে সমস্ত গুন্ডারা, মস্তানরা, তোলাবাজরা এই কাজগুলো করলো, তারা কি বলছে ভিডিওর মধ্যে দিয়ে? একটাও তারা সুস্থ কথা বলছে? খালি মারো, ধরো, শেষ করে দাও, এই কথা তারা বলছে। আমরা বলছি যে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। এই করে কিন্তু আগের একটা সরকার শেষ হয়েছে, তারা কিন্তু শেষ করতে পারেনি বামপন্থীদের, সিপিআইএমকে লড়ে গেছে, হাজার হাজার জেল খেটেছে, জেল থেকে মুক্ত হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, কিন্তু সেই সরকারের পতন হয়েছে। আর এ তো কোথাকার কোন ছাড়, কোথাকার কোন এও এসছে, এও ভাবছে হুমকি দিয়ে আর এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আর চক্রান্ত করে মারধর করে আটকে দেবেন। হবে না। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকুক ওরা। চোখে চোখ রেখে আমাদের কমরেডরা লড়াই করবে। আর এখানকার যে কমরেডরা আজকে এখানে যাদের হচ্ছে যে আজকে জামিনে মুক্ত হলো, এই কমরেডরা আমাদের লড়াকু কমরেড, আমাদের গর্বের কমরেড। কমিউনিস্ট পার্টির সম্পদ। যারা ওখানে বড় বড় কথা বলছে তারা সব তোলাবাজ। আর এরা ভগৎ সিং এর আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি করে। ভগৎ সিংকে সামনে রেখে এরা হচ্ছে সামনে ক্ষুদিরামকে সামনে রেখে, মাতঙ্গিনী হাজরাকে সামনে রেখে এরা লড়াই করে। ওদের সম্পর্কে এলাকার লোক খোঁজ নিক তারা কি করে। আর এই 4 জন যারা গ্রেপ্তার হলো তারা কি করে খোঁজ নিক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে কথাগুলো তারা বলেছে সেই কথাগুলো বিচার করুক, বিচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। নাহলে আমরা আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন যাব। বর্তমান শহরে বামপন্থী ছাত্রছাত্রীরা, বামপন্থী ছাত্র সংগঠনগুলো এক জায়গায় জড়ো হয়ে আমরা আসলে একটি শপথ মিছিল করছি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বর্তমান শহর
গোটা জেলা, গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে যে লড়াই শুরু হয়েছিল, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসে প্রথমবারের জন্য গোটা মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে সমগ্র ছাত্র সমাজ এক জায়গায় জড়ো হয়ে ছাত্র সমাজের দাবি, স্বচ্ছ এডুকেশন সিস্টেমের দাবি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবি, যে দাবি রেখেছিল সেই দাবি, সেই লড়াইয়ে খানিকটা জয় পেয়েছে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলন, দীর্ঘদিনের লড়াই, রাস্তায় পড়ে থেকে পুলিশের মার খাওয়া, ছাত্রছাত্রীদের অনশন করা, দেশের বিশিষ্ট জনেদের অনশন করা, তারপর আমরা দেখেছি দেশের বিজেপি সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল, যার পদত্যাগের দাবিতে, যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন ছিল, সেই আন্দোলনের জয় হয়েছে। কিন্তু আজকে আমাদের এই শপথ মিছিল, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যে শপথ মিছিল হয়েছে, সেই শপথ মিছিল এইটা বলার জন্য যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মানে জয়ের শেষ নয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মানে জয়ের শুরু। এনইপি বিল যতদিন না দাবি করছে, যতদিন না গোটা এডুকেশন সিস্টেমকে নতুন করে সাজানো হচ্ছে, যতদিন না সকলের জন্য শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য একটা প্রপার এডুকেশন সিস্টেম তৈরি হচ্ছে, যতদিন না এই নিট কেলেঙ্কারির জন্য 22 জন ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হলো, তারা সঠিক বিচার পাচ্ছে, যতদিন না লড়াই লড়তে গিয়ে ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষেরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে, তাদের ডেমোক্রেটিক রাইটসের কথা বলতে গিয়ে, তাদের কথা বলার অধিকারকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা যে পুরো পুলিশের কাছ থেকে খেয়েছে, যতদিন না পর্যন্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, ততদিন অব্দি লড়াই চলবে। আমাদের আজকে শপথ মিছিল গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে যে শপথ মিছিল হয়েছে, সেখানে যেখানে শিক্ষাকে সকলের জন্য সুনিশ্চিত করার দাবিতে, লড়াইকে আরো জোরদার করার জন্য ছাত্রছাত্রীরা আবার রাস্তায় নেমেছে, সেখান থেকে আওয়াজ উঠেছে, যতদিন না সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করা যায়, ততদিন এই লড়াই জারি থাকবে। আমাদের একটা অন্যতম দাবি, আমরা এনইপিকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করানোর দাবি দিয়েছি। কেন এনইপিকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে? যে নয়া জাতীয় শিক্ষানীতি এসেছে, যে নয়া জাতীয় শিক্ষানীতির একটা অংশ পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে, যে নয়া জাতীয় শিক্ষানীতি গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে গেছে, সেই এনইপির মধ্যে রয়েছে আসল ভুল। সেই এনইপির মধ্যে দিয়ে বিজেপির কেন্দ্রীয় বিজেপি সরকার গোটা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করতে চায়। সেই এনইপির মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় সরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে সেন্ট্রালাইজ করতে চায়, কেন্দ্রীয় করতে চায়। আমাদের দেশের সংবিধানের কনকারেন্ট লিস্টে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই সেই রাজ্যের, সেই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নির্ধারণ করার যে অধিকার রাখত, সেই অধিকারকে এনইপি বিলের মাধ্যমে আস্তে আস্তে খর্ব করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা ইনস্টিটিউশন তৈরি হয়েছে, যে ইনস্টিটিউশনগুলোর মধ্যে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, সেটা সিলেবাস তৈরি করা হতে পারে, সেটা পরীক্ষা গ্রহণ হতে পারে, সেটা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি প্রক্রিয়া হতে পারে, এই সব কিছুকে এনইপি 2014 সালে কেন্দ্রীয় বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে আস্তে আস্তে এটাকে কেন্দ্রীয়করণ করা হয়েছে। এখন আর বিশ্ববিদ্যালয় তার নিজের পরীক্ষা নিতে খুব একটা পারে না। এখন বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্রীয় পরীক্ষার মধ্য দিয়ে তাদের ছাত্রছাত্রী ভর্তি করতে হয়। এখন আর কেন্দ্রীয় কলেজগুলোতে ভর্তি করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য তারা নিজেরা প্রবেশিকা পরীক্ষা নিতে পারে না, তাদেরকে কেন্দ্রীয় সিইউইটি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি নিতে হয়। আর সিইউইটি পরীক্ষার যে স্ট্রাকচার, বিভিন্ন ক্ষেত্রে তান্ত্রিক অঞ্চলের ছাত্রছাত্রীদের অসুবিধার মধ্যে দিয়ে যেতে পারে। আমরা দেখলাম নিট কেলেঙ্কারি, যে 22 জন ছাত্রছাত্রী তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করা হলো, সেই 22 জন ছাত্রছাত্রী তারাও হয়তো মৃত্যুর আগে একবার শেষ চিঠিতে লিখে যেতে চেয়েছিল যে give me some sunshine, give me some rain, give me some another chance, বলে স্বাভাবিকভাবে যারা আসলে বাঁচতে চেয়েছিল, যে 22 জন ছাত্রছাত্রী নিট পরীক্ষার কেলেঙ্কারির জন্য, নিট দুর্নীতির জন্য যে 22 জন ছাত্রছাত্রী যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, যে 22 জন ছাত্রছাত্রী মরেছে, প্রত্যেক বছর 2014 সালের পর থেকে আমাদের দেশের 80% ছাত্র আত্মহত্যা
কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার তাদেরকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। আজকে সেই বিজেপির কেন্দ্রীয় সরকার, আজকে যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে, যেখানে যেখানে এই আধা ক্যাবিনেট সরকার রয়েছে, তারা যে অ্যাকাউন্টেবিলিটিকে অস্বীকার করতে চায় গোটা দেশের ছাত্র সমাজ, ছাত্রছাত্রীদের কাছ থেকে, এই দেশের সরকারের কাছ থেকে তারা অ্যাকাউন্টেবিলিটি দাবি করেছে। এই দিল্লির যে লড়াই হয়েছে, গোটা দেশ জুড়ে যে লড়াই হয়েছে, সেই লড়াইটা ওখানে থেমে থাকেনি। ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেই লড়াইটা ওখানে থেমে থাকেনি। এই লড়াইটা ধর্মেন্দ্র প্রধানের মতন স্বৈরাচারী শাসকের পদত্যাগের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই লড়াইটা ততদিন অবধি চলবে যতদিন পর্যন্ত দিল্লির মসনদে বিজেপির সরকার থাকবে। এই লড়াইটা ততদিন পর্যন্ত লড়বে যতদিন পর্যন্ত গোটা পশ্চিম বাংলা, গোটা দেশ জুড়ে সাধারণ ছাত্রছাত্রীরা তারা পয়সার অভাবের জন্য ভর্তি হতে পারবে না। সাধারণ ছাত্রছাত্রীরা যতদিন পর্যন্ত রোহিত ভেমুলার মতন তার কাস্টের জন্য, তার জাতির আইডেন্টিটির জন্য ইনস্টিটিউশনাল মার্ডারের শিকার হবে, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা তার অধিকারের কথা বলতে গিয়ে সুদীপ্ত গুপ্তর মতন রাস্তায় পুলিশের মার খেয়ে খুন হতে হবে, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এই দেশ আমাদের সকলের, এই দেশ যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের দেশ। আমরা সকলে ভারতবাসী, আমাদের সকলের প্রতি ভারতের সরকার অ্যাকাউন্টেবল থাকতে বাধ্য। তাই যে লড়াই হয়েছে, সেই লড়াইকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই লড়াইকে আরো শক্তিশালী করার জন্য, সবার জন্য লেখাপড়াকে সুনিশ্চিত করার জন্য, গোটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকারের সময় যে 8,500 স্কুল বন্ধ হয়েছিল, সেই স্কুলগুলোকে পুনরায় চালু করার জন্য, কলেজগুলোতে যে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, যে লেখাপড়াহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে, তাকে পরিবর্তন করে সকলের জন্য কলেজে লেখাপড়ার ব্যবস্থা তৈরি করার জন্য, বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার রক্ষা করার জন্য, সর্বোপরি ছাত্রছাত্রীদের কথা বলার গণতান্ত্রিক অধিকার ইউনিয়ন ইলেকশনের জন্য এই লড়াই আগামী দিনে চলবে। এদিকে বাতিল করার দাবিতে এই লড়াই আগামী দিনে চলবে। লড়াই জারি থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ছাত্র ঐক্য জিন্দাবাদ।